সূর্যের আজ দেখা নেই, ম্লান হয়ে আছে। গতকাল সন্ধ্যা থেকে একনাগাড়ে বৃষ্টি হওয়ায় সোদামাটির মিষ্টি গন্ধ এসে নাকে লাগছে জোরালোভাবে। নাক টেনে গন্ধটা নিতে যাবে, নাকের দুই পাশে তীক্ষ্ণ ব্যথার উপলব্ধি করল নুসরাত। কোকিয়ে উঠল নিচু গলায়। পাশে বসা ইসরাত বই রেখে দেখার জন্য পাশ ফিরল। দেখল নুসরাত মাথা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে আছে। কাঁথা ধরে টান দিতেই বেরিয়ে আসলো নুসরাতের জখম হওয়া মুখ। পুরো মুখ ছেয়ে আছে দাগে। ছোপ ছোপ হয়ে রক্ত জমা হয়ে আছে নুসরাতের মুখের বাপাশ জুড়ে। ইসরাত আঁতকে উঠল, হাত বাড়িয়ে স্পর্শ করল রক্ত জমাট বাঁধা স্থানে। অনেকগুলো প্রশ্নের উৎপত্তি হলো মনের অন্তঃকর্ণে। তার মধ্যে একটা এরকম বেরেহেমের মতো কে মেরেছে? কথাটা ভাবার সময় নুসরাতের গালে হাতের চাপ একটু বেশি পড়ল, আর তা পড়তেই নুসরাত আবারও কোকিয়ে উঠল। ব্যথার জ্বালায় ফুপিয়ে কেঁদে উঠল ধীরে ধীরে, যা সেকেন্ডের ভেতর নেমে গেল একদম নিচু স্বরে। ইসরাত নুসরাতের গালে হাত রেখে ফোন বের করল নিজের। গতকাল তো এমনটা ছিল না, আজ হঠাৎ এর উৎপত্তি হলো কোথা থেকে? নিজের মনের ভেতর চলা দোলাচাল একপাশে ফেলে বাদল লেখা নাম্বারে কল দিল। কল দিতেই ওপাশ থেকে কল পিক করল মানুষটি। ইসরাত ইরহামকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করল, নুসরাত গতকাল তোর সাথে ছিল না, তাহলে ওর এই অবস্থা কেন? ইরহাম বোকা কণ্ঠে জিজ্ঞেস করল, কি অবস্থা? ইসরাতের নিজের ইচ্ছে করল দেয়ালে মাথা বাড়ি দিয়ে নিজেকে মেরে ফেলতে। কেন এই গর্ধবগুলো তার ভাই বোন হলো? শব্দ করে শ্বাস ফেলে বলল, তুই কিছু জানিস না? ইরহাম আবারও অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি জানব? প্রশ্নের বিপরীতে নিজে প্রশ্ন ছুড়ে দিল ইরহাম। সে আসলে বুঝতে চাইল ইসরাত কি জিজ্ঞেস করছে। ইসরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে ইরহামের কথার উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। ফোঁস করে শ্বাস ফেলল, যেন বাতাসের ঘাটতি দেখা দিয়েছে পৃথিবীতে। এই ব্যাটাকে সে প্রশ্ন করে, ব্যাটা আবার তাকে ফের প্রশ্ন করে। মাথায় সমস্যার সবগুলো এই বাড়ির মানুষের। সুফিয়া খাতুন ড্রয়িং রুমে বসে বাজ পাখির ন্যায় তাকিয়ে আছেন, গভীর তদন্তে লিপ্ত আছেন। কাকে বাস দেওয়া যায় সাথে তাও চিন্তা করছেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। হেলাল সাহেবকে ড্রয়িং রুমে আসতে দেখে কুচক্রির মতো হেসে উঠলেন মনে মনে। চোখ সরু করে মনে করলেন সেদিনকার ঝর্ণা বেগমের রাগী গলায় তার সাথে কথা বলা। কীরকম তিক্ত বিরক্ত কণ্ঠে কথা বলছিল ঝর্ণা তার সাথে। আজ ঝর্ণার ছেলেটাকে একটা বাস না দিলেই নয়। হেলাল সাহেব এসে বসতেই সুফি খাতুন এগিয়ে গেলেন। সতর্ক গলায় বলে উঠলেন, হেলাল, জানিস তোর আদরের ভাতিজা কি করেছে? হেলাল সাহেব তিরিক্ষি কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি? দেখেই মনে হলো সুফি খাতুনের কথায় কোনো মনোযোগ নেই তার। সুফি খাতুন তবুও অতি উৎসাহী কণ্ঠে ঠাট্টা করে বললেন, তোর ছোট ভাতিজার নাসিরের মেয়ের সাথে ইটিস পিটিস টাইপ সম্পর্ক। হেলাল সাহেব তড়াক করে সুফি খাতুনের দিকে তাকালেন। বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে? সুফি খাতুন একটু ভাবসাব নিলেন, ঠোঁট এলিয়ে হেসে বললেন, এসব গোপন কথা জানা আমার বাহাতের খেল। হেলাল সাহেব ফিকে হয়ে যাওয়া চোখে চেয়ে রইলেন নির্নিমেষ সুফি খাতুনের দিকে। মনে কুটিল হাসি ফুটে উঠল। এবার তাকে কে হারায়? আরশের বিয়ে এবার অনিকার সাথে তিনি দিয়েই ছাড়বেন। উপরে নির্বাকতা টেনে এনে বিরস কণ্ঠে বলে ওঠেন, এরকম কিছু হলে আমি অতি দ্রুত ওই মেয়ের সাথে শোয়েবের ছেলের বিয়ে দিয়ে দেব। সুফি খাতুন মনে মনে কুটিল হাসলেন, এবার জমবে খেলা। আমাকে অপমান করা বের হবে ঝর্ণা তোমার। অধর এলিয়ে হেসে সুফি খাতুন উঠে দাঁড়ালেন। চোখে মুখে বিজয়ের হাসি ঝুলিয়ে হেলে দুলে চলে গেলেন বাহিরের দিকে। একটু পাশের বাসায় গিয়ে বউ আর শাশুড়ির মধ্যে আগুন লাগানো প্রয়োজন।
অনেক দিন হয় কারোর ঝগড়া দেখতে পারেন না, আজ ঝগড়া লাগিয়ে দিয়ে সামনে বসে লাইভ দেখবেন। শাশুড়ি বৌমার চুলাচুলি দেখতে অসাধারণই লাগে। ইসরাত ফোন রাখতেই ইরহাম দ্রুত পায়ে এগিয়ে যায় আরশের রুমের দিকে। সে যা সন্দেহ করছে তা কি সত্যি নাকি তা যাচাই করতে। আরশের রুমের দরজা ভেজানো ছিল। হালকা হাতে নক করতেই ভেতরে আসার অনুমতি পেল সে। রুমে ঢুকে দেখল মাহাদি সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে, আর আরশ মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে। আরশের দিকে তাকিয়ে ইরহাম মনে মনে নাক ছিটকাল। আরশের পরনে হাঁটু সমান 3/4 প্যান্ট আর উপরে হুডি, পায়ে একজোড়া স্লিপার। ইরহাম মনে মনে বিড়বিড় করল, উপর সৌদি আরব আর নিচে আমেরিকা, বিদেশি মানুষের বিদেশি স্টাইল। ধীরে ধীরে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতেই আরশ কর্কশ গলায় জিজ্ঞেস করল, কি চাই? মানে? আরশ ধমক দিল ইরহামকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, যা বলতে এসেছিস বলে বিদায় হ। ইরহাম ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয়, চোখের পাপড়ি ঝাপটে বলে ওঠে, আপনি কি নুসরাতকে কিছু করেছেন? আরশ ভ্রু বাঁকায়, বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি করেছি? না মানে? সকাল সকাল আপি ফোন দিয়ে বলল নুসরাতের নাকি কি জানি হয়েছে। আরশ ও বলল। তারপর তড়াক করে ইরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কিছু জিজ্ঞেস করিসনি? জিজ্ঞেস করার আগেই ফোন কেটে দিয়েছে। আরশ ক্লিন শেভ থুতুনিতে হাত বুলায়, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলে ওঠে, এক কাজ কর, 5 কেজি করে সব ফল নিয়ে আয়। ইরহাম বিরস কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? আরশ হাত তুলে তেড়ে আসতে আসতে বলল, গাধার বাচ্চা, প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি না, খালি হাতে যাওয়া যাবে কি? ওহো, একদম না। আর সাথে রোগীকেও দেখে আসবো, তাই রোগীর জন্য ফল নিয়ে যাচ্ছি। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন রোগী আছে ওখানে? আরশ রহস্যময় হাসল, তারপর বলল, তোকে যেতে বলেছি না, তাহলে এত প্রশ্ন কিসের? আরশকে আবারও তেড়ে আসতে দেখে ইরহাম দ্রুত পায়ে রুম থেকে বের হতে হতে বলল, আরে যাচ্ছি যাচ্ছি ভাই, এরকম করছো কেন? নিস্তেজ এক সকাল, নেই কোনো প্রাণ, নেই কোনো শিখা, নেই কোনো আনন্দের ছিটা। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার, হাহাকার ছাড়া কোনো শব্দ নেই। মানুষের হাহাকার থেমে গেলেই পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। ফ্যাকাশে বর্ণের মলিন সেই পরিবেশ, অস্বাভাবিক সেই নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে একটা সুবিশাল পরিবারকে। হসপিটালের করিডোরে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত আর ইসরাত। ইরহাম বড় ভাইয়ের মতো নিজের বুকের কাছে আগলে রেখেছে বড় বোনকে, আরেক হাত দিয়ে চেপে ধরে রেখেছে নিজের ছোট বোনকে। দুজনেই আজ নিস্তেজ, জড় পদার্থের ন্যায় নিজের জায়গায় দাঁড়িয়ে। সামনের আইসিইউতে মেহেরুন্নেসা রয়েছেন, বাহির থেকে ঝাপসা তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হসপিটালের অথরিটি থেকে পাওয়া পরিহিত কাপড় জাইনের গায়ে, সেই কাপড় পরে বিভিন্ন শর্তাবলী মেনে ভেতরে প্রবেশ করেছে সে। মেহেরুন্নেসার একটাই কথা, শেষবার তিনি জাইনের সাথে দেখা করতে চান, তাই শুধু ভেতরে ঢোকার অনুমতি জাইনের জন্যই বরাদ্দ হয়েছে। জাইনের চোখে মুখে অস্বাভাবিক গম্ভীরতা। মেহেরুন্নেসা জাইনকে দেখতেই কাপা হাতে নিজের মুখের অক্সিজেন মাস্কটা খুলে নেন। থরথর করা সেই হাত বাড়িয়ে দেন জাইনকে ছুঁয়ে দেওয়ার আশায়। জাইন নিজে এগিয়ে যায় মেহেরুন্নেসার দিকে, হাত টেনে নিয়ে স্পর্শ করে নিজের গালে। প্রশ্নাতীত চোখে চেয়ে থাকে মেহেরুন্নেসার কথা শোনার আশায়। মেহেরুন্নেসা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলেন, ঘন ঘন শ্বাস ফেলে ঠোঁট নাড়ালেন, যা জাইনের কানে স্পষ্ট গেল না। তাই সে কান বাড়িয়ে দিল মেহেরুন্নেসার মুখের সামনে, অস্পষ্ট কথাগুলো শোনার জন্য।
মেহেরুন্নেসা ভাঙা কথাগুলো জোড়া লাগিয়ে মৃদু কণ্ঠে বললেন, ইসরাতের হাত কখনো ছেড়ে দিও না, কখনো আমার স্বামীর মন ভেঙে দিও। মেহেরুন্নেসা নিজের কথা পূর্ণ করতে পারলেন না, তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহেরুন্নেসাকে কথা বলতে না দেখে জাইন কান আর একটু কাছে নিল। না, নেই, কোনো সাড়া শব্দ নেই। চোখ তুলে তাকাতেই ধীরে ধীরে তা লাল হতে শুরু করল। এক হাত বাড়িয়ে নিভিয়ে দিল মেহেরুন্নেসার খোলা চোখগুলো। নিস্তেজ হয়ে পড়ে থাকা দুইখানা হাত তুলে নিয়ে মুখের কাছে চেপে ধরল। নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। শার্টের হাতায় চোখ মুছে নিয়ে অগ্রসর হলো সবচেয়ে দুঃখজনক সংবাদ সবার নিকট পৌঁছাতে। মানুষ জন্ম নেয় মরণের জন্য। যখন বাঁচার আশা মিটে যায়, মানুষ বরণ করে নেয় মরণকে। কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। একদিন সবাইকে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। যারা নিজের বাঁচার অবলম্বন হারায় বা বাঁচার কোনো আশা থাকে না, তারা হয়তো কখনো নিজের বাঁচার অবলম্বন হিসেবে বেছে নেয় ভালোবাসা। অনেকেই ভালোবাসার জন্য জন্ম জন্মান্তর বাঁচতে চায়, কিন্তু সেটা কি কখনো সম্ভব? একটা কথা আছে এমন, উই আর বর্ন টু বি অ্যালোন, বাট হোয়াই উই স্টিল লুকিং ফর লাভ। জীবনানন্দ দাশের লিখিত সেই এই মাঠ কবিতায় একটা কথা এমন ছিল, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী প্যাঁচা গান গাবে না নাকি তার লক্ষ্মীটির তরে, কোনো কিছুই থেমে থাকবে না। পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য সভ্যতা ব্যাবিলিয়ন ছাই হবে না। মানুষ চলে গেলে সেই কষ্ট কিছুদিন গ্রাস করে রাখে মানুষকে, কিন্তু সময়ের পরিবর্তনে সত্যতা মেনে নিয়ে সবাইকে এগিয়ে যেতে হয় সামনের দিকে, ভবিষ্যতের দিকে। কোনো কিছু থমকে যায় না। প্রকৃতির সৌন্দর্য, সভ্যতা সবই এগিয়ে যাবে নিজস্বতার তরে। যেই শোক সৈয়দ পরিবারকে গ্রাস করেছে হয়তো সময়ের সাথে কাটিয়ে উঠবে, কিন্তু হারানোর দুঃখ কি কখনো কাটাতে পারবে, তা সময়ই বলে দেবে। সিলেট সিটি হসপিটালের সামনে বুকে কম্পন নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। ঘুম থেকে উঠে এসেছে এখানে, তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। নড়বড়ে পায়ে হাঁটছে, এক হাত দিয়ে আগলে রেখেছে মাহাদি। চোখ মুখে দুজনের বিরাজ করছে গম্ভীরতা। করিডোর পার হতেই আইসিইউ রুমের সামনে জটলা বেঁধে দাঁড়ানো সৈয়দ বাড়ির সদস্যদের দেখা গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য দাঁড়িয়ে সেখানে। কেউ কেউ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, তো কেউ মেঝেতে একপাশে বসা। চোখের মণি ঘুরিয়ে আশেপাশে খোঁজ করল কাউকে। অক্ষিকোটরের ভেতর তার মুখ ভাসতেই কিছুটা আঁতকে উঠল। গাল অস্বাভাবিক ফুলে গিয়েছে। চোখের নিচে একদিনে পড়েছে কালো দাগ, গালে শুকিয়ে যাওয়া পানির চিহ্ন। নিস্তেজ হয়ে মরার মতো গুটিসুটি মেরে মেঝেতে বসে আছে সে। আরশ ভাবেনি এত খারাপ অবস্থা হয়েছে নুসরাতের। সামান্য থাপ্পড়েই অবস্থা। আরশ আইসিইউ রুমের দিকে এগিয়ে গেল অনিশ্চয়তা নিয়ে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই জাইনকে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলতে দেখল। আরশকে দেখে জায়গা করে দিল ভেতরে যাওয়ার জন্য। আরশ আলগোছে পা বাড়ালো। যত বেডের কাছে এগিয়ে গেল ততই বুকের অস্বাভাবিক কম্পন বেড়ে গেল। বেডে শোয়া মানুষটার মুখের উপর পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা। হাত বাড়িয়ে সাদা কাপড় সরিয়ে নিতেই ফ্যাকাশে হয়ে যাওয়া মেহেরুন্নেসার মুখটা বের হয়ে আসলো। আরশ হাত বাড়িয়ে স্পর্শ করল মেহেরুন্নেসার গালে। নেই, কোনো নড়চড় নেই সেই মানুষটার। বিছানায় শুয়ে আছে মানুষটা নিস্তব্ধ হয়ে। গালে হাত বোলাতে বোলাতে বাচ্চাদের মতো আরশ ডেকে উঠল, দাদি, ও দাদি। মেহেরুন্নেসার সারা শব্দ নেই। আরশ গালে চুমু খেলো পাগলের মতো। চোখের পাপড়ি বারবার ঝাপটে ডেকে উঠল, দাদি, শুনতে পাচ্ছ আমাকে?
আরশ মেহেরুন্নেসার হাত ধরে ঝাঁকায়, হাতে চুমু খেয়ে জিজ্ঞেস করে, আমাদের ছেড়ে চলে গেলে কেন তুমি? দাদি, ও দাদি, তুমি কথা দিয়েছিলে আমাদের দেখা দেওয়ার আগে চলে যাবে না। দেখা পেতেই চলে গেলে। তুমি নিষ্ঠুর দাদি, নিষ্ঠুর তুমি। মেহেরুন্নেসাকে নাসির মঞ্জিলে আনা হয়েছে। শেষ গোসল দেওয়া হবে বাগানে, তাই সেখানে সকল ব্যবস্থা করা হচ্ছে। বাড়ির সামনের দেয়ালে ঠেস দিয়ে বসে আছে 3 বোন। চুপচাপ বসে নিশ্চুপ হয়ে দেখছে শেষ গোসলের ব্যবস্থা। এই তো আরেকটু সময়, এরপর মাটির নিচে নিয়ে রাখা হবে মেহেরুন্নেসাকে। চিরকালের জন্য হারিয়ে যাবে তার দেহ মাটির সাথে, আর কখনো দেখা হবে না। এই দেখার শেষ দেখা। মানুষ যদি চলে যাবে তাহলে কেন এত মায়া জন্মায় নিজেদের প্রতি? কেন তাদের চলে যেতে হয়? থেকে গেলে পারে না? মানুষ কেনই পৃথিবীর মিথ্যা মায়ায় পড়ে? সব নিছক ছলনা। একবার চলে গেলে সব শেষ হয়ে যায়। এরপর থেকে যায় চলে যাওয়া মানুষটার শুধুই স্মৃতি, আর সেই স্মৃতি এক সময় ছাই হয়ে যায়। পাশে আগুন ধরানো হয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুনের সেই শিখা। নিমিষেই সেই আগুন জ্বালিয়ে দিতে পারে একজন মানুষকে। পানিতে দেওয়া হয়েছে বড়ই পাতা। নুসরাত একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। পানি নিয়ে যাওয়া হয় মেহেরুন্নেসাকে যেখানে শোয়ানো হয়েছে শেষ গোসল দেওয়ার জন্য, সেই ঘরে। নুসরাত তাকিয়ে থাকে। এই উঠে আসবেন মেহেরুন্নেসা, এসে বলবেন, পানি গরম করতাছোস ক্যা? দেখা যাক, আমার কিছুই হয় নাই, নিছক কল্পনা মাত্র। এরকম কিছু হয় না। মেহেরুন্নেসা স্থির হয়ে শুয়ে থাকেন নিজের জায়গায়, উঠে আসেন না। নুসরাত নিজে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় শেষ গোসল দেওয়া জায়গার দিকে। চোখে পানি থেমে গিয়েছে, শুকিয়ে গিয়েছে মনে হয়। তার রেশ রয়ে গিয়েছে মুখের আশেপাশে। ধীরে ধীরে এগিয়ে যায় চৌকির দিকে। পাশ ঘেঁষে বসে পড়ে মেহেরুন্নেসার দিকে। মেহেরুন্নেসার চুলে হাত বুলিয়ে দেয়। নির্নিমেষ চোখে দেখে সুন্দর মুখটাকে। বয়সের ভারে যে মুখে ছাপ পড়েছে। নুসরাত একদৃষ্টিতে শুধু দেখে আর দেখে। সময় গড়ায়, গড়াতেই থাকে। তবুও টু শব্দ করে না। নুসরাতের মনে হয় এই তো আর কিছু সময় পর দাফন করা হবে। তারপরেই মানুষটা তাদের স্মৃতিতে মিশে যাবে। কেন রাখা যায় না মৃত মানুষকে নিজের সাথে? কেন? নেই এই কেনর কোনো উত্তর। সে কেন রাখতে পারবে না দাদাকে নিজের সাথে? দাদা কি রাগ করেছে তাদের সাথে? এভাবে কোনো কিছু না বলে চলে গেল কেন? মিথ্যেই মায়ার পৃথিবীতে জন্মায় কেন মানুষ, যখন চলেই যাবে একদিন? মায়া কেন তৈরি করে নিজেদের প্রতি? নুসরাত হাত বাড়িয়ে মেহেরুন্নেসার গালে হাত বোলায়, ফিসফিস করে ডাকে, চোখ খোলো দাদি, আমি জানি তুমি ঘুমিয়ে আছো। তাড়াতাড়ি চোখ খোলো, নয়তো আব্বা তোমাকে দাফন করে দেবে। এখনো সময় আছে, তাকাও আমার দিকে। এই দেখো, আমি বসে আছি। চোখ খোলো দাদা, আর বেশি কথা বলবো না। একদম চুপ হয়ে বসে থাকবো। তারপরও চোখ খোলো, আমি মিথ্যে বলছি না। মম এসে নুসরাতের পাশে বসে, কেঁদে কেটে চোখ মুখ একাকার। কুর্তির হাতায় ভালোভাবে চোখ ডলে মুছে নেয়। না, আবারও চোখে জমা হয়েছে পানি। নাক টেনে চোখ মুছে বারংবার। বারবার আবারও ভিজে ওঠে চোখগুলো। আজ আর চোখে পানি থামছে না, থামার নামই নিচ্ছে না। অন্তর্লীন এই সময় কাটছে না কেন? যেন থমকে আছি এই সময় এক জায়গায়। আজ আকাশও কাঁদছে, মেঘ জমেছে আকাশে। কালো আধারে ডুবেছে এই প্রকৃতি। বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, মাটিতে পতিত হবে। ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু পৃথিবীর। হারিয়ে যাবে কারোর অস্তিত্ব এই বৃষ্টির সাথে। মম চোখ মুছে আর কাঁদে।
নানি কেন ছেড়ে গেল তাদের? শেষবার তার সাথে দেখা করল না, কেনই হঠাৎ চলে যাওয়া? এতদিন তো ভালো ছিলেন, গ্রো আপ করছিলেন। ডাক্তার তো জানিয়েছিল কিছুদিন এভাবে গ্রো আপ করলেই নানি পুরো সুস্থ হয়ে উঠবেন। তাহলে কেন এমন হলো? কেন তাকে চলে যেতে হলো? কি এমন তাড়া আসলো যে আরও কয়েক বছর বাঁচার ইচ্ছে পোষণ করলেন না? কেন সে চলে গেল? তাদের অপারগতা কি? কি ভুল ছিল এমন যে এই শাস্তি দিল নানি? নুসরাত বসে রইল মরা মানুষের মতো। তাকে পাশে এক জায়গায় বসিয়ে দিয়ে নাজমিন বেগম চলে গেলেন গোসল দেওয়ার জন্য। আস্তে আস্তে শুরু করলেন শেষ গোসল। এই গোসল দেওয়ার পর মানুষকে আর গোসল দিতে হয় না। কেন মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে মরে যায়? কেন তারা চলে যায় নিজের পরিবার পরিজনকে দুঃখের সাগরে ভাসিয়ে? কেন তারা এত স্বার্থপর হয়? কেন এরকম করে তারা? কেউই কেনর উত্তর দেয় না। কারো কাছে সংজ্ঞা নেই। কেন নেই? কেন জানে না কেউ? কেউ শুনতে পায় না এত প্রশ্ন। দোলাচাল করতে থাকে মনের অন্তঃকরণ। কাউকে বলতে পারে না প্রশ্নগুলো, সাজাতে পারে না। পড়ে থাকে মনের এক কোণায় অবহেলায় অবজ্ঞায়। মেহেরুন্নেসার গোসল শেষ হওয়ার পর গায়ে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। খাটিয়ায় শোয়াতেই ইস্টাতে টনক নড়ল। নিয়ে চলে যাবে এখন মানুষটাকে, আর দেখতে পারবে না কোনো দিন নিজের এই প্রিয় মুখকে। মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দেহ। ইস্টাত ডুকরে কেঁদে উঠল। হাহাকার করে ডেকে উঠল দাদি দাদি বলে। এগিয়ে গেল খাটিয়ার দিকে। হাত বাড়িয়ে স্পর্শ করল মুখ। বরফ ঠান্ডা হয়ে এসেছে পুরো শরীর। ইস্টাতের চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলল, শেষবারের মতো একটা কথা না বলে চলে যাচ্ছ তুমি? থেকে গেলে পারতে না তুমি? দাদি, ও দাদি, শুনতে পাচ্ছ? চোখ খোলো না তুমি। দেখো, আমি আমি তোমার ইসরাত দাদি। আমাকে একা ফেলে চলে যাবে? তুমি মিথ্যাবাদী দাদি। তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, অনেক দিন আমাদের সাথে থাকবে। তুমি কথা রাখলে না দাদি, কথা রাখলে না। কথা ভেঙে দিয়ে চলে যাচ্ছ। মিথ্যে বলেছ তুমি আমায়। খাটিয়া তুলে নিলেন নাসির সাহেব নিজের কাঁধে। সামনে হেলাল সাহেব আর নাসির সাহেব ধরেছেন। পেছনে শোয়েব আর সোহেদ সাহেব ধরেছেন। পাঞ্জাবিতে বারবার চোখ মুছছেন সোহেদ। হেলাল সাহেবের চোখে পানি জমা হলেও তা বাহিরে বের হচ্ছে না। ইসরাত পেছন থেকে চিৎকার করছে, আমার দাদিকে রেখে যাও, নিয়ে যেও না। আমার দাদি, কবর দিও না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আরও একটু সময় থাকুক, আরও কিছুক্ষণ আমি দেখতে চাই শেষবারের মতো। ভালো করে দেখতে চাই শেষবার। আর তো দেখতে পারবো না। রেখে যাও আমার দাদিকে, রেখে যাও দাদিকে, নিয়ে যেও না। আব্বু, দয়া করে রেখে দাও আরও কিছুক্ষণ। আমি দেখতে চাই দাদির মুখ। আরও ভালো করে শেষবারের মতো দেখতে দাও আমাকে। নুসরাত ডুকরে কেঁদে উঠল। সুরভি নুসরাতের কাছে এসে পাশ ঘেঁষে বসল। দুই হাতে নুসরাতকে আগলে নিয়ে বলে উঠল, কেঁদে যদি মৃত মানুষকে আটকানো যেত তাহলে এত বছরে হাজার মানুষকে দাফন করা হতো না। সবাই সর্বোচ্চ কান্না করে নিজেদের প্রিয় মানুষকে রেখে দিত নিজেদের কাছে। সুরভির কথায় কান্না থামে না নুসরাতের। চোখ বেয়ে জল পড়ে একই ধারায়। নিভু নিভু চোখ তুলে চেয়ে থাকলো সামনের দিকে। মানুষটা চলে যাচ্ছে আল্লাহর নিকট। যে মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে সেই মাটির কাছে। সেই মাটির নিচে একসময় তার দেহ পচে মিশে যাবে। মেহেরুন্নেসার সামনে সামনে চলে যাচ্ছে জীবনে করা সকল পাপ পুণ্য। মানুষকে নিয়ে মাটিতে দাফন করার আগে তার পাপ পুণ্যগুলো আগে আগে চলে যায় সেই জায়গায়। ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছে। মানুষের গা তা স্পর্শ করছে।
নুসরাত, ইসরাত, মম সবাই নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। যতক্ষণ না খাটিয়া নিয়ে দৃষ্টিসীমার বাহিরে অদৃশ্য হলেন সবাই, তবুও চোখের তৃষ্ণা মিটল না। বুকে চিনচিনে ব্যথা উঠল সবার। এক একজন এক এক পাশে দেয়ালের সাথে ঠেস দিয়ে বসে রইল। বাড়ির ভিতরে যাওয়ার কারো কোনো মনোবল নেই, কোনো ইচ্ছে নেই। যেন হাজার যুগ এখানে বসেই কাটিয়ে দিতে পারবে তারা। ইসরাত খোলা হাঁ করে রাখা গেটের দিকে পানিতে টইটুম্বুর করা চোখ নিয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। করুণ স্বরে শুধু চেয়ে কাদা ছাড়া আর কিছুই করতে পারল না। নিভু নিভু চোখে চেয়ে থেকে ধূপ করে মাটিতে পড়ে গেল সে। অসারতা ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসলো। নিজেও চোখ বন্ধ করে নিল আরামের একটা ঘুম দেওয়ার জন্য, যেন এটা নিছকই স্বপ্ন মাত্র। এতক্ষণ যা হয়েছিল তার স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল। ইসরাত ভাবল ঘুম ভাঙলে হয়তো সব নতুনভাবে শুরু হবে, নতুন এক ভোরের সূচনা হবে, নতুন এক ক্লান্তিহীন সকালের সূচনা, যেখানে থাকবে না কোনো বিষাদ, কোনো কষ্ট, কোনো দুঃখ। মৃত্যুর ভয় যেখানে গ্রাস করতে পারবে না, হারানোর ভয়ে কখনো আর তটস্থ হতে হবে না। নতুন ভোর কি ইসরাতের ভাবনার মতো বিষাদহীন হবে, নাকি আরও বেশি বিষাদীয় হবে, তা আগামীকাল নতুন সূর্যোদয় হওয়ার সাথে সাথেই দেখা যাবে, জানা যাবে। ধীরে ধীরে মেয়েটা আরামের সাথে চোখ বুজল। এই তো এখানে নেই কোনো কষ্ট, নেই দুঃখ, শুধু এতক্ষণের ক্লান্তি কাটার আবহ। চারিদিকে সুখ আর সুখ, বাস্তবতা থেকে পুরোই আলাদা। স্বপ্নের রাজত্ব চলে এখানে, ইসরাতের ইচ্ছে অনুযায়ী চলে। কেউ কষ্ট দিতে পারে না এখানে কাউকে। নিজের মনের মতো স্বপ্ন বোনা যায় এই জায়গায়। কেউ কষ্ট দিয়ে চলে যেতে পারবে না, সে চাইলেই রেখে দিতে পারে। নিজের ইচ্ছা অনুযায়ী সব করতে পারবে, একজন মুক্ত পাখির ন্যায়। মানুষ চলে যাবে, সেসব মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে। থেমে যাওয়া যাবে না পৃথিবীর রণক্ষেত্রে, যেখানে চলার পথে হারাতে হবে অনেক কাছের মানুষজন, শিকার হতে হবে নিজের অতি প্রিয় কিছু মানুষের কাছ থেকে ধোঁকা, বর্বরতার। আমাদের সব কিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে। থেমে গেলে চলে না। নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হয় এখানে টিকে থাকতে হলে। মেহেরুন্নেসার চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। সৈয়দ বাড়ির পরিবেশ আগের তুলনায় অনেকটা স্বাভাবিক। সবাই ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে, নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। কেউই থেমে নেই। স্মৃতির পাতায় সযত্নে তুলে রেখেছে সবাই মেহেরুন্নেসাকে। এখন মেহেরুন্নেসা স্মৃতি মাত্র। মৃত ব্যক্তির কথা ভেবে নিজেদের কষ্ট না বাড়ানোই ভালো, তাই সবাই যথাসম্ভব মেহেরুন্নেসার কথা এড়িয়ে চলছে। জীবন চলছে সবার আগের ন্যায়। সেই জীবনে হঠাৎ দমকা হাওয়ার ন্যায় এসে উপস্থিত হলো এক লোক। সেকেন্ডে লণ্ডভণ্ড করে দিল জাইনের এতদিনে গুছিয়ে তোলা নিজেকে। কয়েক নিমিষের জন্য নিজের কাছে মনে হলো সে মরে যাবে, শ্বাস আটকে যাবে গলার কাছে। সকাল 10টা। আজ জাইনের ঘুম থেকে উঠতে একটু সময় লেগেছে। সকালের নাস্তা শেষে বাহিরে ফুরফুরে মেজাজে হাঁটাহাঁটি করছিল। এমন সময় একজন পথচারীর সাথে দেখা তার। সালাম বিনিময় শেষে জাইন পাশ কাটিয়ে চলে যাবে, লোকটা জিজ্ঞেস করল, নাসির সাহেবের বাড়ি কোনটা? জাইন নির্দ্বিধায় হাত তুলে ইশারা করে দেখিয়ে বলল, সামনের ডুপ্লেক্স বাড়িটা নাসির সাহেবের। লোকটা চলে যেতে নেবে জাইন পিছু ডাকল। লোকটা ফিরে তাকিয়ে জাইনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ছুড়ে দিল। অস্বস্তিতে ঘাট হয়ে হাতে হাত ঘষল জাইন। ঠোঁট চোখা করে শ্বাস ফেলে বলে উঠল, আমার প্রশ্নটা করা ঠিক নয়, তারপরও করছি। আপনি নাসির সাহেবের বাড়িতে কেন এসেছেন? খোঁজ কেন করছেন?
জাইনের প্রশ্নে লোকটা অধর বাঁকিয়ে নির্মল হাসলেন। হাত তুলে জাইনের হাতের বড় বড় মাসলগুলোতে চাপড় মেরে বলে ওঠেন, ও ইয়াংম্যান, এই সামান্য প্রশ্ন করতে এত হেজিটেট ফিল করছো? জাইন চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকটা সামনের দিকে জাইনকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, নাসির সাহেবের মেয়েকে দেখতে এসেছি। আমার ছেলে পছন্দ করেছে তাকে। জাইনের চোখ দুটো সেকেন্ডেই বড় বড় হয়ে গেল। দাঁতে দাঁত চেপে নিজের জায়গায় স্থির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে ওখানে ফেলেই ধূপধাপ পায়ে অগ্রসর হলো সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। লোকটা বিস্ময় নিয়ে চেয়ে রইল জাইনের দিকে। মনে প্রশ্ন জাগল, বিষয় কি? এরকম হুট করে ছেলেটার রাগ করার মানে বা কি? এই ছেলে আবার ওই বাড়ির মেয়েকে পছন্দ করে না তো? ভদ্রলোক নিতান্ত শান্ত মেজাজে জাইনের রাগে লাফানোর মতো হাঁটা দেখলেন দূরে দাঁড়িয়ে। তারপর কিছু একটা ভেবে নাসির মঞ্জিলের উদ্দেশ্যে না গিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন নিজের বাসায় যাওয়ার জন্য। রাগে হিসহিস করতে করতে বাড়িতে প্রবেশ করল জাইন। যতবার ভাবছে ইসরাতকে ভদ্রলোক দেখতে এসেছেন ততবার রাগে সারা শরীর রিরি করে উঠছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা অনেকক্ষণ করল সে। যখন দেখল হচ্ছে না, তখন ড্রয়িং রুমের এক কোণায় পড়ে থাকা ডাস্টবিন চোখে পড়ল। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে লাথি মারল বেচারা জড়বস্তুটায়। তারপর কাচের সেন্টার টেবিলে শক্তি দিয়ে পা ছোঁয়াতেই সেটা উল্টে পড়ল শব্দ করে। সেই শব্দে এতক্ষণে মনোযোগ দিয়ে বই পড়া হেলাল সাহেবের বই পড়াতে ভাটা পড়ল। হেলাল সাহেব বই নিজের পাশে রেখে জাইনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। দেখলেন জাইন পাগলের মতো পায়চারি করছে আর হাতে বারবার পাগলের মতো ঘষছে। মুখে কিছু একটা বিড়বিড় করছে। জাইনের চিন্তিত মুখখানি দুর্বোধ্য ঠেকল হেলাল সাহেবের নিকট। শূন্য চোখে চুপচাপ চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে ঠাট্টা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? জাইন সে কথার উত্তর দিল না। মেঝেতে বিছানো কার্পেটের দিকে শকুনের নজর দিতেই হেলাল সাহেব বলে উঠলেন, যা করার কথা ভাবছ একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, আর ব্যাঙের মতো লাফানো বাদ দিয়ে কি হয়েছে সেটা বলো। জাইন ধূপ করে সারা শরীর নিয়ে সোফায় বসতেই পুরুষালী শরীরের ভারে গটগট শব্দ করে পেছনে সরে গেল সোফাটা। হেলাল সাহেব তেষ্টা চোখে তাকিয়ে রইলেন সোফার দিকে। জাইন সেদিকে খেয়াল না করে এক হাত দিয়ে মাথা চেপে ধরে রগরগে কণ্ঠে শুধায়, আমি ব্যাঙের মতো লাফাচ্ছি? হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে বলেন, তাই তো দেখছি। জাইন মুখের পেশি সংকুচিত করল, তারপর আবার প্রসারিত করল। পাশে বসে থাকা হেলাল সাহেব জাইনের দাঁতে দাঁত চেপে কড়মড় করা স্পষ্ট দেখলেন। তারপরও নির্লিপ্ত মুখ বানিয়ে বসে রইলেন। জাইনকে এবার জিজ্ঞেস করলেন হেলাল সাহেব, এত রাগ করছো কেন? জাইন উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তাহলে কি করব না? হেলাল সাহেব প্রশ্নের বিপরীতে আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে না করেছি রাগ করতে? দুজনে দুজনের দিকে চোখ সরু করে নীরব চাহনি নিক্ষেপ করলেন। হেলাল সাহেব শব্দ করে শ্বাস ফেলে বিরক্তির সহিত বলে উঠলেন, কি হয়েছে বলবে, নাকি এরকম শকুনের মতো শুধু তাকিয়েই থাকবে? জাইন ছ্যাঁত করে উঠল। নিজের চোখের চশমাটা নাকের ডগা থেকে ঠেলে উপরে তুলে বলল, আমি শকুনের মতো তাকিয়ে থাকি? অবশ্যই। আমার মতো হার্টের রোগীর দিকে এরকম শকুনের নজরে তাকালে আমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। হেলাল সাহেব ঠাট্টার সহিত কথাটা শেষ করলেন। জাইনকে কথার উত্তর না দিয়ে মুখ এঁটে বসে থাকতে দেখে হেলাল সাহেব বিজয়ী হাসলেন। ঠোঁটে সেই হাসি স্থির ঝুলিয়ে রেখে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালেন, বলো এবার, গত 10 মিনিট যাবৎ কেন ব্যাঙের মতো লাফাচ্ছিলে? আমার তো চোখ ধরে গেছে তোমার ব্যাঙের মতো লাফানো দেখে।
হেলাল সাহেব চোখ মুখ উল্টে নিলেন কথা বলতে বলতে। জাইন নিজের রাগ এতক্ষণ যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করলেও এবার সে বসা থেকে উঠে দাঁড়ালো। সোফার উপর উঠে লাফাতে লাফাতে বলল, এভাবে ব্যাঙ লাফায়। হেলাল সাহেব ভাষণ দেওয়ার ন্যায় হাত তুলে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এবার আসল কথায় আসো। তোমাকে আমি বলছি না ব্যাঙের মতো লাফঝাপ করে আমায় দেখাও ব্যাঙ কিভাবে লাফায়। জাইন দাঁড়িয়ে থাকলো। এবার আর সোফায় বসলো না। রাগী কণ্ঠে চোখে মুখে শক্ততা এনে আওড়ালো, আমার বিবাহিতা স্ত্রীর দ্বিতীয় কোনো বিবাহের সম্বন্ধ আসলে, এমনকি দ্বিতীয়বারের ন্যায় বিবাহের কথা উঠলে, এই বাড়িতে আর ওই বাড়িতে একই দিনে দুটো জানাজা উঠবে। মনে রাখবেন, তার জন্য দায়ী কিন্তু আপনারাই থাকবেন। হেলাল সাহেব রুড গলায় জিজ্ঞেস করলেন, হুমকি দিচ্ছ? জাইন নিজের ধারালো চোয়ালে হাত বোলায়। ঠোঁটের কোণে দুর্বোধ্য এক টুকরো হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি হুমকি দিচ্ছি না আব্বু। আমার মতের বিরুদ্ধে আবারও কিছু হলে এখন যা বলেছি তা আমি করে দেখাবো। আর আপনি সেটা খুব ভালো করেই জানেন। জাইন নিজের কথা শেষ করে বড় বড় পদক্ষেপ ফেলে চলে যেতে নেবে হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, যার বিয়ের সম্বন্ধ আসার জন্য এত লাফালে সে কি জানে সব? হেলাল সাহেবের কথায় জাইনের স্থির হওয়া পা আবার গতিশীল হলো। সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আপনার ভাইয়ের কাছেই যাচ্ছি বিয়ের কথাবার্তা বলতে। হেলাল সাহেব নাক ফুলিয়ে বিড়বিড় করে আওড়ালেন, নিজের বিয়ের কথা নিজে গিয়ে বলতে একটু লজ্জা লাগবে না? ছ্যা ছ্যা, কি যুগ আসলো রে বাবা, নিজের বিয়ের কথা নিজে বলতে যাচ্ছে। সূর্যের দীপ্তি উৎকণ্ঠিত তেজালো। সুফি খাতুন, ইরহাম, ইসরাত, সুরভি, মম, নুসরাত ও আহানকে নিয়ে বিশেষ আলোচনায় বসেছেন। আলোচনার শিরোনাম, এখনকার ছেলে মেয়ে তো নির্লজ্জ বেহায়া হয় কেন। সুফি খাতুন সোফায় বসে ভাষণ দিচ্ছেন। কেউই মনোযোগ সহকারে তার কথায় কান্না দিয়ে মনোযোগ সহকারে মোবাইল স্ক্রল করছিল। এমন অবস্থায় তিনি সবার কাছ থেকে সবার মোবাইল আত্মসাৎ করেছেন আর সবাইকে মেঝেতে বসিয়ে নিজের ন্যায়মূলক কথাগুলো কানে ঢালছেন। কেউই তার কথা শুনতে চাচ্ছে না, তারপরও তিনি জোর করে সবাইকে বসিয়ে রেখেছেন। সুফি খাতুন বলতে লাগলেন, এখনকার ছেলেমেয়েরা এত নির্লজ্জ বেহায়া যে একজন পুরুষের সাথে মাখনের মতো লেগে থাকে, আর কাপড়ও পরে বেহায়া পুরুষদের মতো। নুসরাত কাপড়ের কথা আসতেই তড়াক করে চাইল সুফি খাতুনের দিকে। নিজের চিরাচরিত কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি ছুঁড়ে দিল সুফি খাতুনের দিকে। সুফি খাতুন ভাব নিয়ে বসলেন। নুসরাতের দিকে না তাকানোর ভঙ্গি করে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। এরপর আবার বলতে শুরু করলেন, এরা এতটা বেপর্দা বেহায়া যে ঘরে ভাই রেখে বুকে ওড়না দেয় না। আমাদের সময় তো এসব হতোই না। এসব চিন্তা মাথায় আসলেই আমরা তওবা করতাম। আর এখনকার যুগে তো ছেলেদের সামনে উলঙ্গ হয়ে ঘুরতেও এদের লজ্জা লাগে না। নুসরাত শুধু নাক মুখ ফুলালো। কিছু বলতে নেবে ইসরাত ইশারা করে আহানকে দেখালো। নুসরাত রাগ সামলানোর জন্য বিড়বিড় করে কিছু কথা বলল নিজে শোনার মতো করে। বুড়ির বাচ্চি, ঠাডা পড়েছে তোর চোখে, দেখছিস না আমাদের সবার গায়ে ওড়না আছে। দুই চারটা অতি বিখ্যাত গালি দিয়ে নিজের মনের ঝাঁঝ মিটালো নুসরাত। সুরভি দাঁতে দাঁত চেপে কখন থেকে বলে যাচ্ছে, এই মহিলা বোকাচন্দ্র দাস, এই মহিলার কথায় রাখবি না সুরভি। এই মহিলা লেজবিহীন প্রাণী। এই মহিলা একটা পিওর খাইস্টা। এই মহিলার মাথায় দুটো শিং আছে। এই মহিলা বালপাকনা বেডি। এই মহিলা পিওর জোকার জোকার জোকার। মম সুরভির কথা শুনে হেসে বারবার সুরভির গায়ে ঢলে পড়ছে। মুখে হাত চেপে শুধু হাসছেই সুরভির অতি উচ্চমাত্রার গালি শুনে। সে মনে করেছিল এই মেয়ে গালি কি তা জানেই না, কিছু বোঝেই না।
এখন দেখে এই মেয়ে গালিতে পিএইচডি করে রেখেছে। সুরভি ঠোঁটে অনর্থক হাসি টেনে এনে বসে রইল। গলবিলের নিচ থেকে ঠেলে গালি বের হলেও সেগুলো যত্ন সহকারে তুলে রাখল পরে ব্যবহারের জন্য। এবার সুফি খাতুন বললেন, আমাদের সময় তো আমরা আমাদের বড় ভাইদের দেখলে ভয়ে থরথর করে কাঁপতাম। বড় ভাইদের সাথে কথা বলতে গেলে ১০০বার ভাবতাম। আর এখনকার যুগে বড় ভাইয়ের সাথে এভাবে চিপকে থাকে খবিশ মেয়েগুলো, যেন বড় ভাই না, এগুলো হলো ওদের জামাই। কি লেভেলের বেহায়া নির্লজ্জ বেহেলাস হলে বড় ভাইয়ের নাম ধরে ডাকে। আমাদের সময় ২ মিনিটে বড় থাকলেও আমরা বড় ভাই বলে ডাকতাম, আর এখন ১৩-১৪ দিনের বড় ভাইকে নাম ধরে ডাকে। ছি ছি। সুফি খাতুন শ্বাস ফেললেন। ১ গ্লাস পানি খেয়ে বললেন, এখন তো লাশ লেহাজ গিয়েছে উচ্ছন্নে। আমরা তো আমাদের স্বামীর দিকে চোখ তুলে তাকাতে পারতাম না, সেখানে পরপুরুষের দিকে চোখ তুলে তাকানো, ঢলাঢুলি করা, সেটা তো বিলাসিতা ছিল। নুসরাত মেকি হাসি ঝুলায় ঠোঁটে, ঠোঁট টেনে হাসে। নাসির সাহেব বাড়িতে থাকায় নিজের বাজখাই গলা যথাসম্ভব নিচু করে আওড়ায়, দাদি, তুমি ধন্য। তোমার কথা শুনে আমি আবেগে পুরো আপ্লুত হয়ে গিয়েছি। আচ্ছা, এটা বলো তো, তোমার মোট কতটা সন্তান? সুফি খাতুন নির্দ্বিধায় বললেন, 10টা। কিন্তু কেন? তুমি তো অনেক ভালো একটা কাজ করেছো দাদি। দাদার দিকে চোখ না তুলে তাকিয়ে তোমার 10টা বাচ্চা, আমার ভাবতেই ভয় লাগছে। তুমি যদি চোখ তুলে দাদার দিকে তাকাতে, তাহলে তো তোমাদের ঘরময় বাচ্চায় ভরে যেত। চোখ তুলে না তাকিয়ে এই অবস্থা। আর যদি দাদার সাথে সামান্য একটু ঢলাঢুলি করতে, তাহলে তোমার এত এত বাচ্চা হতো যে এই পৃথিবীতে এদের থাকার ঠাঁই হতো না। আমি ভাবছি আমাদের কথা, আমাদেরও হয়তো বা এই পৃথিবীতে থাকার ঠাঁই হতো না। নুসরাতের কথা শেষ হতেই পুরো ড্রয়িং রুম জুড়ে সুফি খাতুনকে নিয়ে হাসির রোল পড়ে গেল। সুফি খাতুন রাগী গলায় বললেন, চুপ, একদম চুপ। আহান মেঝেতে থাপ্পড় মারতে মারতে আওড়ায়, আপু একদম জম্পেশ কথা বলেছ। নানিকে একদম চমলক্য বানিয়ে দিয়েছ তুমি। আপু কিন্তু যা বলছে একদম ডাহা সত্য কথা। নানি যদি চোখ তুলে তাকাতো, তাহলে আজ আমরা পৃথিবীতে না থেকে মঙ্গল গ্রহে পড়ে থাকতাম। সুফি খাতুন রাগে ফোঁস করতে করতে নাসির মঞ্জিল থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে টেবিলে রাখা ফলের বাস্কেট থেকে 2টো আপেল বগল দাবা করতে ভুললেন না। নাসির মঞ্জিলের সোফায় বসে আছেন, এক পাশে জাইন, অন্য পাশে নাসির সাহেব। দুজনেরই মুখ গম্ভীর করে রাখা, বোঝার উপায় নেই কার মনে কি চলছে বর্তমানে। অনেকক্ষণ দুজনকে লক্ষ্য করার পর নাসির সাহেবের নিকট ঠেকল এই নীরবতা ভাঙা প্রয়োজন। তাই নিজ উদ্যোগে নীরবতা ভেঙে জিজ্ঞেস করলেন, কেমন আছো? জাইন বিনয়ের সহিত বলে ওঠে, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? নাসির সাহেবও জাইনের প্রশ্নের উত্তর বিনয়ের সহিত দিলেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জাইন মিনমিন করে নিজেকে বলে ওঠে, তা তো দেখতেই পাচ্ছি। আমার বউকে আমার কাছ থেকে দূরে রেখে সবাই ভালো আছে, শুধু আমি মানুষটা অশান্তিতে আছি। নাসির সাহেব উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিছু বলছিলে? জি না। জাইন কথা গুছিয়ে নিল নিজের ভেতর। ঢোক গিলে বলে উঠল, আসল কথায় আসি মেজো আব্বু, এত ভনিতা করার কিছু নেই। যা বলতে এসেছি তা বলেই চলে যাব। নাসির সাহেব নিজেও নড়ে চড়ে বসলেন। সিরিয়াস হলেন জাইনের কথা শোনার আশায়। জাইন সময় নিয়ে বলতে শুরু করল, ইসরাত কিন্তু এখনো আমার সাথে বিবাহের সম্পর্কে, তাই আপনি চাইলেও ইসরাতের বিয়ে দিতে পারবেন না। নাসির সাহেব তিক্ত কণ্ঠে বললেন, পুতুল খেলা ভেবে ভুলে যাও জাইন।
জাইন নাসির সাহেবের কথায় নিরর্থক অভিমত পোষণ করে। আলগোছে কথাটা কাটিয়ে দেয় মাছি তাড়ানোর ভঙ্গিতে। নাসির সাহেব সূক্ষ্ম চোখে লক্ষ্য করেন জাইনের চতুরতা। তার কথাটা কি সুন্দর করে ছেলেটা কাটিয়ে দিল। জাইন আবারও ফিকে হয়ে যাওয়া বিনয়ী স্বরে বলে ওঠে, আমাদের ধর্মীয় মতে একবার বিয়ে হয়ে গিয়েছে, এবার শুধু রেজিস্ট্রি করতে হবে। আপনার মত থাকলে আমি। নাসির সাহেব হাত দিয়ে ইশারা করে কথা থামিয়ে দিলেন। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি অনুমতি দেইনি তোমাকে আমার মেয়েকে বিয়ে করার। জাইন অবিচল কণ্ঠে বলে, আমি তো আপনার কাছে পারমিশন নিতে আসিনি মেজো আব্বু, আমি শুধু বলতে এসেছি। পরে বলবেন জানালাম না কেন, তাই জানাতে এসেছি। আপনারা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করুন। নাসির সাহেবকে আদেশ দিয়ে জাইন উঠে দাঁড়ালো। দুই হাত পকেটে পুরে বলে ওঠে, প্রথমবার শ্বশুরবাড়িতে আসতে হলে নাকি কিছু আনতে হয়। আপনার জন্য আমি এই সুখবর নিয়ে এসেছি, তাই আই হোপ আপনি অতি খুশি হয়েছেন আমার এই সুখবরে। নাসির সাহেবকে তুলাধুনা করে দিয়ে জাইন দোতলার দিকে অগ্রসর হলো। সেদিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, আপনার বোকা মেয়ের রুম কোনটা? আচ্ছা, বলতে হবে না। আমার এতটুকু অ্যাবিলিটি আছে নিজের স্ত্রীর রুম খুঁজে বের করার। নাসির সাহেবকে নিজের কথা দ্বারা মুখ বন্ধ করে দিয়ে জাইন নীরব ভঙ্গিতে সোজা হেঁটে চলে গেল উপরের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সামনের রুমের ভেজানো দরজা হালকা করে ফাঁক করে উকি দিতেই ওই রুমে ইসরাতকে পাওয়া গেল। জাইন দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, আসতে পারি ম্যাডাম? ইসরাত জাইনের গলার আওয়াজ শুনতে পেয়েই পিছু ফিরে তাকালো। চোখের ভুল মনে করে একবার আপাদমস্তক তাকিয়ে আবারও চোখ ঝাপটালো, যাতে চোখের ভুল হলে প্রতিচ্ছবি চলে যায়। জাইন হাসতে হাসতে রুমে ঢুকে পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। রুমে প্রবেশ করার সাথে সাথেই জাইনের নাক চিরে মেয়েলি অন্যরকম একটা সুবাস এসে লাগছে। এখন তা আরও জোরালোভাবে লাগছে। জাইন চোখ ঘোরালো পুরো রুমে। সব কিছু পরিপাটি করে রাখা। বিড়বিড় করে আওড়ায়, পারফেক্ট। ইসরাত প্রশ্ন ছুড়ে দেয়, পারফেক্ট কি? ইসরাত ভ্রুকুঞ্চিত করে রেখেছে প্রশ্নের উত্তর জানার আশায়। জাইন সেদিকে একবার চেয়ে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, নাথিং। তারপর নিজের সুদীর্ঘ শরীর নিয়ে উঠে দাঁড়ায়। সামনাসামনি হয় ইসরাতের। দুই হাত পকেটে পুরে নিয়ে কাম অ্যান্ড কম্পোস্ট গলায় প্রপোজাল দেয়, ইসরাত, আপনার বাবার অবর্তমানে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত ও ভরসার স্থান হতে চাই। আপনি কি দেবেন আমায় সেই অধিকার? ইসরাত বোকার ন্যায় দুই ঠোঁট ফাঁক করে গোল গোল চোখে তাকিয়ে থাকে উপরের দিকে। জাইন লম্বা হওয়ার দরুন ইসরাতকে জাইনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে মাথা উপরে তুলতে হয়। তাই জাইনের এমন প্রশ্নের মানে কি জানার জন্য চোখ উপরে তুলল। জাইন ইসরাতের ভরকানো চাহনি দেখে গ্রীবা বাঁকিয়ে ইসরাতের দিকে সামান্য ঝুঁকে আসলো। কপালে টোকা দিয়ে বলে উঠল, বোকা ইসরাত। ইসরাত একগাল হেসে বোকার মতো বলল, আল্লাহর কসম জাইন, আপনি কি বলছেন আমি তার একটু কিছু বুঝিনি। ইসরাতের কথায় জাইন হাসে অধর বাঁকিয়ে। নিজের তথাকথিত গম্ভীরত্বে আবার ফিরে এসে বলল, সময় দিলাম, আপনি চিন্তা করে উত্তর দিন। আমি জানি আপনি যথেষ্ট ম্যাচিউর আমার প্রশ্নটা বোঝার জন্য। জাইন যেরকম নীরবে এসেছিল সেরকম নীরবেই নিজের পুরুষালী লম্বা সুদীর্ঘ শরীর ও গম্ভীর মুখখানা নিয়ে রুমের বাহিরে বেরিয়ে গেল। ইসরাতকে ওইভাবে স্থির দাঁড় করিয়ে রেখে। জাইন বেরিয়ে যাওয়ার পর ইসরাতের টনক নড়ল। এইমাত্র এই লোক কি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে গিয়েছে? ইসরাত নিজেকে নিজে প্রশ্ন করল, মানে কি? এভাবে কে বিয়ের প্রস্তাব দেয়?
নুসরাত এতক্ষণ ওয়াশরুমে থেকে কান খাড়া করে জাইনের কথা শুনছিল। ইসরাতকে নিজের সাথে কথা বলতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না ওয়াশরুমের ভেতরে। দরজা ঠেলে মাথা বাহিরে বের করে চোখ দুটো উল্টে নিয়ে তেষ্টা স্বরে বলে ওঠে, দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল, ওরফে সৈয়দা ইসরাত নাসিরের বিশেষজ্ঞ স্বামী, দ্য গ্রেট কার্ডিওলজিস্ট ডাক্তার জাইন। এভাবেই বিয়ের প্রস্তাব দেন? নুসরাত ওয়াশরুম থেকে বের হতে হতে ঠাট্টা করে আবারও বলে, শিক্ষিত মানুষের শিক্ষিত স্টাইলে বিয়ের প্রপোজাল দেওয়া, হা হা। আজ পর্যন্ত কেউ এভাবে প্রপোজাল দিল না, আজ কোনো প্রিয় নেই বলে। হেলাল সাহেব খুবই গভীর চিন্তায় আছেন। নিজের সাথে বসে গভীর আলোচনা করছেন। জাইনের কথা শুনে যা বুঝেছেন, এই ছেলে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে, মেয়েকে তুলে নিয়েও আসতে পারে, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। এখানে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে ওনার। তাই শেষ পর্যন্ত হেলাল সাহেব এই সিদ্ধান্তে পৌঁছালেন, রাজি হয়ে যাবেন বিয়ের জন্য। কিন্তু তার আগে মেয়ের বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। তিনি যতটুকু দেখেছেন, মেয়ে অত্যন্ত বোকা, ঠান্ডা, নরম ও নির্মল প্রকৃতির। হেলাল সাহেব নিজেকে শুধরে দিয়ে বললেন, হয়তো বোকা সেজে বসে থাকে মানুষের সামনে, খোঁজ নিতে হবে। ভালো মানুষের মুখোশ পরে থাকলে তা টেনে ছিঁড়ে ফেলতে হবে, আর তার জন্য প্রয়োজন খোঁজ নেওয়ার। হয়তোবা মেয়েটা তার ন্যায় সহজ সরল ভালো মনের অধিকারী হতেও পারে, হতেই পারে। হেলাল সাহেবের অত্যন্ত গম্ভীর চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে আগমন ঘটে জাইনের। জাইনকে দেখতেই হেলাল সাহেব বলে ওঠেন, আমার কোনো সমস্যা নেই। জাইন ভ্রূক্ষেপহীন গলায় জিজ্ঞেস করে, কোন বিষয়ে? তোমার ওই মেয়েকে বিয়ে করার বিষয়ে। তার আগে আমার একটু খোঁজ খবর নিতে হবে। হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে কথা শেষ করেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। জাইন গম্ভীর পুরুষালী গলায় আওড়ায়, যা ইচ্ছে তাই করুন আব্বু, কিন্তু আমি ইসরাতকে বিয়ে করব, এটা আমার প্রথম ও শেষ কথা। হেলাল সাহেবকে থমকানো দাঁড়ানো রেখে আর কোনো কথা ব্যয় না করে হেলাল সাহেবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাইন দ্রুত পায়ে অগ্রসর হলো দোতলার দিকে। হেলাল সাহেব জহুরি নজরে ছেলের যাওয়া দেখলেন। দুঃখিত স্বরে বিড়বিড়িয়ে আওড়ালেন, হেলাল, তোমার ভাগ্যটাই খারাপ। একটা ছেলেও তোমার মতো ভালো হয়নি। খড়খড়ে সূর্যের দীপ্তি কমে আসতেই রক্তিম মুখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলেন নিজাম শিকদার। রাগে তার গা জ্বলে উঠছে বারবার। হাতে বড়সড় একটা লাঠি ধরে রেখেছেন। আধপড়া চুলে হাত বুলিয়ে নিজের বাড়ির পাশে রোপণ করা নিজের অতি প্রিয় গোলাপ গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ফুলগুলো রেখেছিলেন কোকিলাসুরি মেয়েটাকে দেওয়ার জন্য, কিন্তু কোন খবিশে তার টকটকে গোলাপ ফুলগুলো তুলে নিয়ে চলে গেছে। নিজাম শিকদার নিজের খিচে ওঠা মেজাজ নিয়ে চিড়চিড়িয়ে চারদিকে চাহনি নিক্ষেপ করলেন চোর আসলে কে সেটা দেখার আশায়। দূর দূরান্তে চোখ বোলানের নজরে সন্দেহভাজন কেউই পড়ল না। বিতৃষ্ণায় জিহ্বার ডগা তিতা হয়ে আছে। আকস্মিক মেয়েলি ঝংকার তোলা হাসির শব্দে আশেপাশে তাকাতেই চোখে পড়লেন সুফি খাতুনকে। সাথে সাথে রাগেরও বিরক্তির উদ্রেক ঘটল। নিগুড় চাহনি সুফি খাতুনের দিকে দিতেই দেখলেন কানের পিঠে গোজা নিজের লাল টুকটুকে সুন্দরী ফুলগুলো। রাগে দিশেহারা হয়ে গেলেন নিজাম শিকদার। নিজের অসুস্থতার কথা বেমালুম ভুলে গিয়ে চড়া গলায় চেঁচালেন। শক্ত হাতে লাঠি চেপে ধরে ধূপধাপ পায়ে এগিয়ে গেলেন সামনের দিকে, চোর হাতে নাতে ধরার জন্য। সুফি খাতুনের সামনে গিয়ে দাঁড়িয়ে কানের পেছনে গোজা ফুলের দিকে ইশারা করে কিছু বলতে নেবেন, সুফি খাতুন আবারও যুবতীদের মতো মুখ চেপে হেসে উঠলেন। হাসির তালে পুরো শরীর দুলে উঠল তার। নিজাম শিকদার বমির উদ্রেক হচ্ছে সেরকম মুখ বানিয়ে সুফি খাতুনের হাসিতে ভাটা দিলেন।
লাঠির সাহায্যে কানের পেছনে গোজা ফুলগুলোর দিকে ইশারা করে শুধালেন, কোথায় পেয়েছেন আপনি ফুলগুলো? সুফি খাতুন কানের পিঠে নিজের পাকা চুলগুলো গুজে নিলেন। রিনরিনে হাসি ঠোঁটে বহাল রেখে বললেন, ফুলগুলো অনেক সুন্দর না? নিজাম শিকদার চড়া গলায় এক প্রকার চেঁচিয়ে বললেন, যুবতীদের মতো হাসি দেওয়া বন্ধ করুন আর বলুন ফুলগুলো কোথায় পেয়েছেন। যুবতীদের মতো হাসলেই কি বুড়ি মানুষ যুবতী হয়ে যাবেন? সুফি খাতুন যখন শুনলেন তাকে বুড়ি বলে অবজ্ঞা করা হয়েছে, তখনই তিনি ছ্যাঁত করে উঠলেন। হাত তুলে শাসিয়ে নিয়ে বললেন, একদম বুড়ি বলবেন না। আপনার মতো বুড়ো আমি এখনও হইনি, তারপরও আপনার মতো এত স্টাইল করি না। নিজাম শিকদার ঠাট্টা করে বললেন, আপনি বুড়ি নয়তো কি কচি খুকি? বাচ্চা মেয়েদের মতো তখন থেকে হাসার চেষ্টা করছেন, কিন্তু হাসতেই পারছেন না। আপনাকে যুবতী কম জোকার বেশি লাগছে। আহান পেছন থেকে উকি মেরে বলে ওঠে, অবশ্যই আমার নানি এখনও যুবতী, আর তার হাসিও যুবতীদের মতো। আহান্নার বাচ্চা, চুপ কর তুই, তোকে এখানে কেউ কথা বলতে বলেনি। নিজাম শিকদার আঙুল তুলে শাসালো আহানকে। সুফি খাতুন লজ্জা পেয়ে হেসে বললেন, একদম আমার নাতিকে বকাবকি করবেন না বলে দিচ্ছি। সুফি খাতুনের ঢঙে কান্না দিয়ে নিজাম শিকদার আবারও চেঁচান, ঢংবাদ দিয়ে বলুন আপনি ফুল কোথায় পেয়েছেন। আহান পেছন থেকে বলে ওঠে, ওই যে আপনার ওই গাছ থেকে নানি ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছে। আহান কথা শেষ করে আলগোছে পালিয়ে গেল বাড়ির ভেতর। নিজাম শিকদার ক্ষোভে ফোঁস করে ফুলে উঠলেন। হাতের লাঠি সুফি খাতুনের দিকে তাক করে ভয় দেখিয়ে রুট গলায় বললেন, এক্ষুনি ফুল দিন, নয়তো এখানে আপনাকে মেরে ভর্তা বানিয়ে রেখে দেব। বুড়ো বয়সে ভীমরতি, যুবতী হওয়ার শখ জেগেছে। সুফি খাতুন হিংস্র চোখে তাকিয়ে কানের পেছনে গোজা ফুল হাতে তুলে নিলেন। নিজাম শিকদারের অপমানের বদলা হিসেবে তরতাজা গোলাপ ফুলগুলো শক্ত হাতে নিজের দুই হাতের তালুতে পিষে ছুঁড়ে ফেললেন রাস্তার ধারে। হু হু করে ভেঙচি কেটে অহংকার দেখিয়ে চলে গেলেন সৈয়দ বাড়ির ভেতরে। যেতে যেতে নিজাম শিকদারের মুখের উপর গেট লাগিয়ে গেলেন শব্দ করে। উচ্চ শব্দে নিজাম শিকদারের শোনার মতো করে বললেন, কত বড় সাহস সুফি খাতুনকে বলে কিনা সে ঢং করে। আমি সুফি নাকি জোকার? এবার একটা শিক্ষা হবে ওই বুড়া নিজামের। জীবনে আর একবার আমাকে বুড়ি বলতে আসলে একবার হলেও ভাববে। মমর সাথে দ্বিতীয়বারের ন্যায় মাহাদির দেখা, তাও অনাকাঙ্ক্ষিতভাবে। মম আজও কাদায় মাখামাখি হয়ে আছে। সৈয়দ বাড়ির পিচঢালা রাস্তায় স্লিপ কেটে ঠাস করে হাঁটার রাস্তায় পড়েছে। তার মধ্যে আবার নতুন মেহমান তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ব্যঙ্গ করে হাসতে হাসতে লোকটা আবার হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। এই সাহায্য নেওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া মমর নিকট সহজ ঠেকল। রাগে দুঃখে মাহাদির বাড়িয়ে দেওয়া হাতটা অবজ্ঞা করে নিজের হাতের তালুতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই আবারও পুরো শরীর নিয়ে ধপাস করে পড়ল। তার মতো একজন প্রাপ্তবয়স্ক যুবতী বারবার একজন অচেনা লোকের সামনে পড়ায় অনেকটাই লজ্জায় পড়ল। চোখের কাছে কিয়ৎকালের ভেতর জমা হলো একরাশি জল। তা বের হওয়ার আগে হাতের তালুতে ভর দিয়ে উঠতে যাবে বৃষ্টির পানি মাথায় লাগায় হাঁচি দিয়ে উঠল। আর তখনই ঘটল দুর্ঘটনা। হাঁচির সাথে অসাবধানতাবশত সর্দি বের হয়ে আসলো নাকের ডগায়। আর তা দেখে হাহা করে গা কাঁপিয়ে হেসে উঠল মাহাদি। মাহাদির হাসি দেখে লজ্জায় অস্বস্তিতে ঝরঝর করে চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল মমর। লজ্জায় মুখ ঢেকে কোনো রকম নিচ থেকে ওঠার চেষ্টা করতে তৃতীয়বারের মতো পায়ের সাথে পা বেঁধে ঠাস করে পড়ল। মাহাদির হাসির ঝঙ্কার তার সাথে আরও বৃদ্ধি পেল। মমর রাগে ইচ্ছে করল অভদ্র লোকটার মাথা ফাটিয়ে ফেলতে, হাহা করে হাসা মুখের মধ্যে একদলা কাদা ঢুকিয়ে দিতে।
রাগে হিতাহিত জ্ঞানশূন্য মম কোনো রকম হাতে চাপ দিয়ে উঠে দাঁড়ায়। পায়ে হয়তো মোচড় লেগেছে তৃতীয়বার পা বেঁধে পড়ার জন্য, তাই মম উঠে সোজা দাঁড়াতেই চিনচিনে ব্যথায় তার সারা শরীর অসাড় হয়ে গেল। এর মধ্যে মাহাদির পুরুষালী গলার উচ্চ শব্দে হাসির আওয়াজ কানে বিঁধছে অস্বাভাবিকভাবে। মাহাদির হাসি এখনও একইভাবে বহাল। মম হাতে নেওয়া কাদার দলা মাহাদির হাসির মধ্যে তার মুখের ভেতর থাবা মেরে ফেলে দিল, যা সোজা গিয়ে মাহাদির মুখে লাগল। হাসি হাসি মুখখানা এক নিমিষে পাংশুটে বর্ণের ধারণ করল। হাসি থেমে গেল নিমিষেই। মম বিরক্তি নিয়ে শুধায়, এবার হাসুন না, হাসুন, হাহা করে হাসুন। মুখ বন্ধ কেন এখন? ঠোঁট মেলেছে সেগুলো আর জোড়া লাগতে চায় না, তাই না? বিরক্তিকর লোক। মাহাদি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ফ্যালফ্যাল করে শুধু মমর রাগী মুখ অবলোকন করছে। বেমালুম ভুলে গিয়েছে মম একদলা কাদা তার মুখে ঠেসে দিয়েছে। মাহাদি হতবিহ্বল চেহারা নিয়ে মমকে অবলোকন করতে করতে ঢোক গেলতে নেবে জিহ্বায় কাদার অস্তিত্ব পেল, আর তখনই খাদ্যনালী ঠেলে বমি নামক বজ্র পদার্থের উদ্রেক হলো। চোখ মুখ উল্টে ওয়াক ওয়াক করে মুখের ভেতরের কাদা পরিষ্কার করার চেষ্টা শুরু করে মাহাদি। মম মাহাদির সামনে দাঁড়িয়ে হাত থেকে কাদা ঝাড়তে ঝাড়তে খ্যাপা দৃষ্টি ছুড়ে দিল। গটগট করে পা ফেলে নাসির মঞ্জিলে যাওয়ার উদ্দেশ্যে উল্টো পথে হাঁটা ধরল। মনে মনে নিজেকে বলল, আর জীবনেও এই কুফা বাড়িতে আসব না। যখনই আসি তখনই কাদায় পড়ে গড়াগড়ি খাই। মমর যাওয়ার দিকে চোখ তুলে একবার তাকিয়ে মাহাদি আবারও থুথু করে মুখের কাদা ফেলার চেষ্টা করে। জিহ্বায় এখনও কাদার ছোট ছোট অংশের অস্তিত্ব রয়েছে, সে উপলব্ধি করতে পারছে। মুখ থেকে কাদা পরিষ্কার করতে করতে মৃদু কণ্ঠে আওড়ায়, এস্ট্রেঞ্জ, এত রাগ করলো কেন? আমি আবার কি করলাম?